ভারতের সঙ্গে উত্তেজনা, তিব্বতে সেনাদের মার্শাল আর্ট শেখাবে চীন। মার্কিনীদের হত্যায় তালেবানের অর্থ দেওয়ার দাবি ভিত্তিহীন, বলছে রাশিয়া। আমাকে অনেকের অপছন্দ, বাইডেনই প্রেসিডেন্ট হচ্ছেন, বলছেন ডোনাল্ড ট্রাম্প। বিজেপিকে জোকারের দল বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী। ইরান ও ইরাকের অভিন্ন শত্রু আমেরিকা ও ইসরায়েল, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাচ্ছেন। মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিতে এ স্বীকারোক্তি দেন। ফক্স নিউজের সঞ্চালক সিন হ্যান্টিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বাজেভাবে তার জবাব দেন। ট্রাম্প বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আপনাদের প্রেসিডেন্ট হতে পারেন, কারণ কিছু মানুষ আমাকে ভালোবাসেন না। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারের পর রিপাবলিকান দলের ভেতরেই প্রশ্ন উঠেছে যে ট্রাম্প সত্যিকার অর্থে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চান কিনা। ফক্স নিউজে সাক্ষাৎকার প্রচারের পর সাবেক রাজনৈতিক উপদেষ্টা শ্যাম ড্যানবার্গ বলেন, আধুনিক প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয় মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসি টেলিভিশন চ্যানেল এবং নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে এক জরিপে দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের বিপরীতে শতকরা 40% কম ভোট পাবেন। গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে চীনের সংঘর্ষের পর উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। এরই মধ্যে তিব্বত মালভূমিতে থাকা সেনাদের মার্শাল আর্ট শেখাতে 20 জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত এই সিদ্ধান্তের কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর অন্তত 20 জন ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার পরপরই তাদের এই সিদ্ধান্ত এলো। 1996 সালে দেশ দুটির মধ্যে হওয়া এক চুক্তিতে সীমান্তে বন্দুক বা বিস্ফোরক দ্রব্য বহন না করার বিষয়ে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ হয়। 15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 ভারতীয় সেনা নিহত, আরও 76 জন আহত হয় বলে নয়াদিল্লি জানিয়েছিল। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। হংকংয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠানোর এই খবরটি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোয় গত 20 জুন প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে 20 জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে তারা ভারত সীমান্তে দায়িত্বরত চীনা সৈন্যদের প্রশিক্ষণ দেবে কিনা চীনের গণমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি। লাদাখের গালওয়ান নদী উপত্যকায় চলতি মাসের মাঝামাঝিতে হওয়া সংঘর্ষের জন্য প্রতিবেশী দুই দেশ একে অপরকে দোষারোপ করে আসছে। রুক্ষ প্রকৃতি ও উঁচু খরা চড়াইয়ের এই এলাকাটি চীন অধিকৃত আকসাই চীনের কাছে। বিতর্কিত এই আকসাই চীনকে ভারত নিজেদের এলাকা দাবি করলেও দীর্ঘদিন ধরে অঞ্চলটি বেইজিং এর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ভারতের গণমাধ্যমগুলোর দাবি, 15 জুন সংঘর্ষ স্থানে সামরিক অবকাঠামো নির্মাণ করছে চীন। 14 নম্বর পেট্রোলিং পয়েন্টে ভারত টহল দিলেও এখন চীনা বাহিনী তাতে বাধা দিচ্ছে। স্যাটেলাইট ছবিতে দাবি করা হয়, নতুন করে চীনা বাহিনী সীমান্তের এই এলাকায় স্থাপনা নির্মাণ করছে। চীনকে হুঁশিয়ারি, ভারতের ফের অশান্তি করলে পাল্টা জবাব। লাদাখে চীনাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ফের অশান্তি করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। রোববার দেশটির রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত যেমন বন্ধুত্ব করতে জানে তেমন শত্রুদের জবাব দিতেও জানে। আমাদের সাহসী জওয়ানরা নিশ্চিত করেছে মাতৃভূমিকে আক্রমণে কাউকে ছাড় দেবে না। যে হারে দেশের মানুষ চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে তার প্রভাব সে দেশের অর্থনীতিতেও পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় মোদী চীনের সঙ্গে সংঘর্ষে 20 সেনার মৃত্যুর বিষয়টিও যোগ করেন। তিনি বলেন, সাহসী জওয়ানদের আমরা প্রণাম করি, এরাই দেশকে নিরাপদ রেখেছেন, তাদের আত্মত্যাগ সব সময় স্মরণ করবে দেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় যদি এখনও চীনা কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করে তবে তার যোগ্য জবাব দেওয়া হবে। রীতিমতো হুঁশিয়ারির সুরে একথা বলল ভারত। শুধু তাই নয়, ভারত চীন দ্বিপক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলেও
শুধু তাই নয়, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও প্রতিবেশী দেশটিতে সতর্ক করা হয়। চীনে দায়িত্বরত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে সমস্যা তৈরি হয়েছে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একমাত্র রাস্তা হলো চীনের পক্ষ থেকে সেখানে নতুন অবকাঠামো নির্মাণ করা। তিনি বলেন, গালওয়ান উপত্যকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবি মোটেই যুক্তিযুক্ত নয়। চীনের এ ধরনের অতিরঞ্জিত দাবিগুলো কোনো কাজে আসবে না। ভারতের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একটি অপরিহার্য শর্ত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চীনের সেনাবাহিনীর এই দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো শর্তই মেনে চলছে না। চীনের উচিত ভারতীয় সেনার সাধারণ টহলদারিতে বাধা সৃষ্টি না করা। এদিকে এক সপ্তাহ আগে স্যাটেলাইটের ছবি দেখা গেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান নদীর দুই পাশে তাঁবু গেড়েছে চীনা সেনাবাহিনী। ভারত চীন উত্তেজনা নিরসনে বৈঠকের পরে ছবিগুলো প্রকাশ্যে আসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে জোকারের দল বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বারাসাতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপির রাজনৈতিক দলটি হলো জোকারের দল, একদমই জোকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তিনি বলেন, প্রথম লিডার থেকে শেষ লিডার পর্যন্ত দেখবেন ওদের প্রথম লিডারের চালাকি দেখেছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন। শেষ লিডার দেখেছেন তিনি বলছেন বদলও চাই, বদলও চাই। তাহলে বিজেপিকে কি বলবেন? একে জোকারের দল ছাড়া কিছুই বলা যায় না। বাংলায় বসে বলা যায় যে বদলা নেব। বাংলার মানুষকে এত বোকা ভাবছেন ওরা? তিনি বলেন, এই বাংলা বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, শারদা মায়ের বাংলা। এই বাংলায় বদলা হয় না। ওরা যত বদলার কথা বলবে তত আমরা উন্নয়ন করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 9 বছরের সময়কালে ব্যাপক উন্নয়ন করেছেন। জ্যোতিপ্রিয় বাবু বলেন, আমাদের দলের শাসন হয়, শাসন করি আমরা। আমাদের কর্মীদের বকি, অন্য রাজনৈতিক দলের ক্ষমতা আছে, অন্য রাজনৈতিক দলের দুর্নীতি, বিশেষ করে বিজেপির দুর্নীতি কোন পর্যায়ে আছে দেখুন না। বিজেপিতে ঘুণ ধরে গেছে, ধাপে ধাপে একটা করে সিঁড়ি নামছে। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তর 24 পরগনায় তাদের সমস্ত সিঁড়ি নেমে যাবে এবং প্রতি সপ্তাহে ওরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন। প্রসঙ্গত, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে জেলার সমস্ত বিজেপি পঞ্চায়েত তৃণমূলে চলে আসবে বলেই ঘোষণা করেছেন জ্যোতিপ্রিয় বাবু। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজ্জাক রহমানি ফজলি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে ইরান ও ইরাকের যৌথ শত্রু। এসব শত্রু মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে এবং তেহরান ও বাগদাদের ঘনিষ্ঠ সম্পর্ক নস্যাৎ করতে বদ্ধপরিকর। রহমান ফজলি শনিবার তার ইরাকি সমকক্ষ ওসমান আলী খানিমির সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও ইরাকি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার হলে একদিকে যেমন এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে, তেমনি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় নিজের অভিজ্ঞতা দিয়ে ইরাককে সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। টেলিফোন আলাপে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে দুদেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। ইরাক ইরান দীর্ঘ সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত থাকায় সন্তোষ প্রকাশ করে ঘানিমি বলেন, প্রতিবেশী কোনো দেশে হামলার কাজে ইরাকের মাটি ব্যবহার করতে দেবে না বাগদাদ সরকার। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে সম্প্রতি উঠে আসে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের হত্যায় তালেবানদের অর্থ দিয়ে আসছে রাশিয়া। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বরাত দিয়ে গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, পত্রিকাটির এ ধরনের ভিত্তিহীন সংবাদের ফলে দেশটিতে তাদের কূটনীতিকদের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এদিকে তালেবান নেতারাও রুশ গোয়েন্দাদের সঙ্গে এ ধরনের কোনো সমঝোতার কথা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। প্রায় 19 বছর যুদ্ধ শেষে তালেবানদের সঙ্গে চুক্তি করে শূন্য হাতে ফিরছে মার্কিন বাহিনী। মার্কিন সেনা প্রত্যাহারের ঠিক আগে তথ্য প্রকাশ করল দেশটির গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ইন্ধনে মার্কিন বাহিনী এবং তাদের সহযোগী সেনা সদস্যরা আফগানিস্তানে তালেবানদের হামলায় মারা যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করে। পত্রিকাটি খবরে বলা হয়, আফগানিস্তানে উগ্রপন্থী সংগঠন তালেবানকে মোটা অঙ্কের আর্থিক সহায়তা বিনিময়ে মার্কিন সেনা এবং তাদের মিত্রবাহিনী সদস্যদের হত্যা করাচ্ছে রুশ বাহিনী।
এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে চিন্তা করছেন। গোয়েন্দা প্রতিবেদন আরও বলা হয়, 2019 সালে আফগানিস্তানের সন্ত্রাসী হামলায় 20 মার্কিন সেনা হত্যার ঘটনাটি এখনও রহস্যাবৃত। কারা এই হামলা করেছে এ বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রায় 2 দশক যুদ্ধের পর আফগানিস্তান থেকে বলতে গেলে খালি হাতেই ফিরছে মার্কিন বাহিনী। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি তালেবানদের সঙ্গে সেনা প্রত্যাহারের চুক্তি করে যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণ এশিয়া আফগান যুদ্ধে মার্কিন সহযোগী হিসেবে পরিচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুক্রবার দেশটির সংসদে বক্তৃতা বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী পরাজিত হয়েছে। অবশেষে পরিস্থিতি আঁচ করতে পেরে সত্যটা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে তার আর জয়ের সম্ভাবনা যে নেই সে উপলব্ধি থেকেই তিনি বলে ফেললেন, জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কিছু মানুষ আমাকে আর সহ্য করতে পারছে না। তারা জো বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে যাচ্ছেন। তাই ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে 3টি জনমত সমীক্ষায় ট্রাম্পকে বেশ পেছনে ফেলে দিয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রায় বলেই ফেললেন, বাইডেনই প্রেসিডেন্ট হতে চলেছেন, কারণ দেশের কিছু মানুষ তাকে ভালোবাসেন না। সাক্ষাৎকারের শুরুটা হয়েছিল বাইডেনকে আক্রমণ করে।